আমরা প্রেজেন্টেশনে যাব। প্রেজেন্টেশনে গিয়ে দেখি আমরা যে আজকের আপনাদের জন্য নতুন কি রাখা হয়েছে। হ্যাঁ, নমস্কার। ফার্স্ট কলার। হ্যালো। হ্যালো, হ্যাঁ। ডাক্তারের সঙ্গে কথা বলতে পেরেছি? হুম। বলতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই, বলেই তো হবে। না, যে আমার মানে ওই পায়ে পড়া হচ্ছে তো আমার দেখবো হুম। কি করলে যাবে? হ্যাঁ, পায়ে নিচে পায়ের তলায় একটা পড়া হচ্ছে, কি করলে হ্যাঁ, যাবে? ওটাকে কর্ন বলা হয়, কুলাটি। হ্যাঁ হ্যাঁ 1 চামচ নারকেল তেলে একটুখানি গন্ধক দিয়ে মোমবাতির আগুনে গরম করবেন যতক্ষণ না গন্ধকের কালারটা রেড হয়ে যাচ্ছে। তারপরে ওটাকে মিক্স করে নিয়ে ওইটা গরম গরম অবস্থায় লাগাতে হবে রাত্রে শোবার সময়। না না, নারকেল তেল গন্ধক। গন্ধ হ্যাঁ, চেনেন তো গন্ধক? গন্ধ এটা কি সোনার দোকানে পাওয়া যাবে? বলতে পারবো না কোন দোকানে পাওয়া যাবে, কিন্তু গন্ধক বলবেন, যে কেউ না যে কেউ এনে দেবে আপনাকে। ঠিক। আচ্ছা, নারকেল তেল গন্ধ আর কিচ্ছু নয়, আপাতত এই দুটো মিশিয়ে গরম করে দিতে থাকুন। কেমন? তাহলেই হবে। আমরা আজকে ছোট্ট প্রেজেন্টেশনে যাব, কিন্তু ছোট্ট বললেও নেহাত তাকে একদম ছোট করা যাবে না, কারণ বেশ বড়সড় ব্যাপারই আছে। তবুও আমরা দেখি। আচ্ছা, এই যে সময় নিয়ে আমরা কতজনে ঘড়ি পরে, আমার মোবাইল আসার পর ঘড়ি পরা বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু যারা ঘড়ি পরে তাদের কথাই বিশেষ করে বলি। দামি রিস্ট ওয়াচ এখন সব, আবার স্মার্ট ওয়াচ। আচ্ছা, কে কতটা টাইমে নিজের জায়গায় পৌঁছাতে পারেন? পারি আমরা টাইমিংয়ে? কারণ ঘড়ি পড়লেই আপনি ভাববেন না যে তার সময় জ্ঞান প্রচুর। যার হাতে ঘড়ি আছে দেখবেন সেই সব থেকে লেটে পৌঁছায়। ঠিক। তাহলে কবি বলে গেছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আবার শেক্সপিয়ারের দিকে বলে গেছে, মানি লস ইজ নাথিং লস, টাইম লস ইজ এভরিথিং লস। তাই না? সময় নিয়ে আমরা এরকম প্রচুর প্রবাদ বিভিন্ন ভাষায় পেয়েছি। वक्त को बर्बाद मत करो, वक्त चले जाने से वापस नहीं आता है, वक्त जिंदगी के साथ चलते हैं, वक्त रुक जाए तो जिंदगी रुक जाएंगे। तो এই সময়ের জ্ঞান কার কতটা আমরা দেখতে পাই? আমরা কি পাই? না। আমরা বেশিরভাগই দেখেছি যে সময় নিয়ে মানুষের কাছে বড় অভাব। মানুষের কাছে সব আছে, টাকা আছে, পয়সা আছে। পাঁচুদা, কালকে বিকেলে একটু বাড়িতে আসতে পারবে? খুব জরুরি দরকার আছে। বোঝায় সময় নেই। কেন সময় নেই ভাই? 24 ঘন্টায় দিন হয়, 24 ঘন্টায় একটা মানুষ ব্যস্ত থাকে। আপনি হিসেবে মেলাতে পারবেন না, আমাকেও লজিকে বোঝাতে পারবেন না। ঠিক। 8 ঘন্টা একটা মানুষকে ঘুমাতে হবে। আচ্ছা, 8 ঘন্টা ঘুমানোর জন্য দিয়ে দিলাম। 8 ঘন্টা একটা মানুষকে কাজ করতে হবে, দিয়ে দিলাম। 16 ঘন্টা হলো, আরও 8 ঘন্টা পড়ে আছে। বাকি 8 ঘন্টায় আপনি 1 ঘন্টা মোবাইল ঘাঁটবেন, 1 ঘন্টা ফালতু গল্প করবেন, তারপরেও দেখবেন 6 ঘন্টা পড়ে আছে। ওই 6 ঘন্টা কি করেন আপনি জবাব দিতে পারবেন না। আপনি নিজে গাঁটগুনে ক্যালকুলেশন করুন তো। 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা বাড়িতে সংসারে কাজ করছেন। কি জানি। যারা হাতে দামি ঘড়ি পুরে ঘুরে বেড়াচ্ছে তারাই সব থেকে লেটে পৌঁছায়। ইয়েস। সারাদিন আমরা চিন্তা করে কত সময় অপচয় করি, করেন না? আপনিও নদীর পাড়ে বসে আছেন, ভ্যাবলার মতো তাকিয়েছেন। ইস,
আমার যদি লটারিতে 5 লাখ টাকা লেগে যেত, তাহলে আগে একটা গাড়ি কিনতাম আর ব করে ঘুরে বেড়াতাম। শুধু ভাবছেন, করছেন না। মশাই, করতে হবে কিছু, ভেবে কিছু হয় না। ঠিক, অ্যাকশন দরকার, অ্যাকশন, মুভমেন্ট। শুধু বসে বসে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ হয় না। স্বপ্নটা দেখে নেবার পর অ্যাকশনের দরকার আছে। ইয়েস, অ্যাকশন মানে আবার হিন্দি সিনেমার অ্যাকশন ভাববেন না। অ্যাকশন মিন্স মুভমেন্ট এখানে। ঠিক, আমি আপনাদের একটু হিসাব করে দেখি। একটা মানুষ 8 ঘন্টা ঘুমায়, ঘুমাবার প্রয়োজন আছে। যে 8 ঘন্টার কম ঘুমাচ্ছে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। আর একটা মানুষ, তাকে কাজ করতে হবে 8 ঘন্টা। যারা চাকরির মধ্যে আছে, যারা পড়াশোনা করছে, তারাও 8 ঘন্টা পড়াশোনা করবে। আচ্ছা, তাহলে 8 ঘন্টা ঘুমানো, 8 ঘন্টা নিজে পড়াশোনা অথবা চাকরি, 16 ঘন্টা হয়েছে। এবার 3 ঘন্টা আচ্ছা আপনি বন্ধুদের সঙ্গে তাস খেলে সময় কাটিয়ে দেন, অথবা কেউ কেউ বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে আড্ডা মারেন 3 ঘন্টা। আবার কেউ টিভি দেখে সময় কাটায়, তাই তো? তাহলে আমি হিসাব করে দেখান তো। 8 ঘন্টা ঘুমিয়েছেন, 8 ঘন্টা কাজ করেছেন, 3 ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে তাস খেলেছেন, 2 ঘন্টা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন। 21 ঘন্টা হয়েছে। 24 ঘন্টা একদিন, 3 ঘন্টা এখনো বাকি। ক্যান ইউ গিভ মি দ্য অ্যান্সার? এই বাকি 3 ঘন্টা কি করেন আপনি প্রতিদিন? তাহলে সারা বছরে 365 দিনে 3 ঘন্টা করে আপনার অপচয় হয়। কিসে অপচয় হয় পৃথিবীর কোনো মানুষের উত্তর দিতে পারবে না। আপনি সব করে নিয়েছেন সারাদিনে 24 ঘন্টায়, তারপরেও 3 ঘন্টা পড়ে আছে। ভেরি মিস্টিরিয়াস। আমরা যাকেই জিজ্ঞাসা করি না কেন একটাই কথা, না না সময় নেই, নো টাইমস। সবার কাছেই সময় নেই। তাহলে এত সময় যাচ্ছে কোথায়? সবাই ব্যস্ত, তবুও বলছে কাম কাজ নাই, পয়সা রোজগার নাই। এদিকে তাকে কাজের জন্য ডাকো কালকে, এই তাহলে কালকে সকাল 10টার সময় চলে আসিস, কাজ আছে। বলে সময় নাই গো দাদা। এদিকে তার কাজ নেই, আর কাজের জন্য ডাকলে বলছে সময় নেই। কি করো ভাই? রেল লাইনে কি নুড়ি পাথর গুনতে যাও? না রেল লাইনটাকে মাপতে যাও কত ফুট লম্বা আছে? কি কাজ তোমার? যখন কাজের জন্য ডাকছে তাহলে বলছো কেন সময় নেই? তাহলে আমরা সময় নেই বলি কেন? সময় নেই বলে নয়, অজুহাত, এড়িয়ে যাবার অজুহাত। ঠিক, কতজনে কত রকম ভাবে সময় অপচয় করে জানেন না? জানেন না, আইডিয়া নেই। এই দেখ, কেউ বসে বসে ঘুমিয়ে সময় কাটায়, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আগের জন্মে ঘোড়া ছিল বোধহয়। এনার আবার ঘুমের বহর দেখো, গাধাকে নিয়ে ঘুমাচ্ছে, আরেকটি গাধা। কেউ আবার ঘাটে ঘুমায়, কেউ বা মাঠে ঘুমায়, কেউ আবার গ্রিলকে পাশ বালিশ বানিয়ে নিয়েছে, মানে ঘুমাতে হবে। কেউ আবার সকালে 8 ঘন্টা ঘুমানো হয়ে গেছে, তারপরেও আবার অ্যালার্মটা বন্ধ করে দেয়। কেউ অফিসে গিয়ে ঘুমায়, কেউ নিজের মালবহনের গাড়ির উপরেই ঘুমায়, কেউ সিঁড়িতে ঘুমায়, কেউ সুন্দরী গিন্নিকে নিয়ে সিনেমা দেখতে গেছে, গিন্নি সিনেমা দেখছে, তার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে। মানে তাকে তো ঘুমাতে হবে। বাবা রাতে তো ঘুমিয়েছো, রাতে কি কালী পুজো করেছো? দক্ষিণা কালী? এত ঘুম কিসের? জীবনটাই ঘুমিয়ে যাবে। আপনার যা বয়স ক্যালকুলেটর দিয়ে হিসেব করলে আপনি দেখবেন আপনার বয়স যদি 50 বছর হয়, আপনি 25 বছর ঘুমিয়ে কাটিয়েছেন।
আপনি কি এটা বিশ্বাস করেন? আজকে তাহলে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখবেন। একটা পরিণত বয়সের মানুষ তার জীবনের অর্ধেকটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। ইয়েস, আপনার মোবাইলেই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর কিনতে হবে না, হিসেব করে দেখবেন। আর মাঝের মধ্যে একটু তারিখ ইম্পর্টেন্সই দিন ক্যালেন্ডারে, তাহলেই হবে। সো শেক্সপিয়ার বলে গেছে, টাইম লস ইজ নাথিং লস, বাট টাইম লস ইজ এভরিথিং লস। আমরা সময়ের মূল্য জানি না। পৃথিবীতেই একটাই আছে সাবজেক্ট, সময়, যেটা মানুষ হারিয়ে ফেললে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। আপনি নিজের ইগো নিয়ে, আপনি নিজের অহংকার নিয়ে, আপনি নিজের গ্র্যাভিটি নিয়ে যে সময়টা অপচয় করে ফেলছেন, এটার ফিরে পাবেন না। তখন দেখবেন এই আত্ম অহংকারও কোথায় তলিয়ে গেছে। সময়টার মূল্য দিতে শিখুন, সময়কে কাজে লাগান। জীবনে প্রতিষ্ঠিত হয়নি এরম কেউ বলতে পারবে না, যারা সময়কে কাজে লাগিয়েছে। যেমন এখন আপনি রিল দেখতে দেখতে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা আপনি মোবাইলের পেছনে কখন সময় চলে যায় আমরা কেউ বুঝতে পারি না। আমিও দেখি মাঝে মধ্যে 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। ফালতু সময় অপচয়। যারা রিল বানিয়েছে তারা তো পয়সা ইনকাম করছে, আপনি কি করলেন? আপনি তো আজ অব্দি একটা রিলও বানাতে পারলেন না। বানাতে পারলে তা নয় জানতাম যে আপনি রোজ 2 ঘন্টা করে রিল দেখে নিজে আবার করতে পারছেন এখন, তাই না? আপনি জানেন সময়ের মূল্য কত? আমরা জানি না বলেই আজকে সময়কে কোনো মূল্য দিই না। বড় কঠিন সময়। আমি দেখাবো আপনাদের সময়ের মূল্য কাকে বলে। 1 বছরের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে 1 বছর ফেল করে গেছে। একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করুন যে 1 বছর ফেল করে গেছে, তার কাছে একটা বছরের মূল্য কত। তার প্রতিটা দিন কাটছে, বছরটা কবে শেষ হবে, আমি আবার নতুন ক্লাসে যাব। তার প্রতি মুহূর্ত নিজেকে গিল্টিনেস হচ্ছে যে আমার যে 1 বছরের এত টিউশন ফিজ, এত খাতা বই পেন যা কিনেছিলাম সমস্ত লস হয়ে গেল লসের খাতায়, যে একটা বছর ফেল করে যাওয়া মানে। তাহলে ওই স্টুডেন্টটা জানে যে একটা বছরের মূল্য কি হয়, সাধারণ মানুষ জানবে না। ঠিক, একটা মাসের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে 1 মাসের বেতন পায়নি। ওই 30টা দিন বিনা বেতনে কি করে একটা সংসার চালাতে হয় সেই মানুষটাই জানে যে বেতন পায়নি। গুনে গুনে 30টা দিন মনে হচ্ছে বুকের পাঁজরের হাড় খুলে যাচ্ছে দেনার দায়ে। বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছে না, ইলেকট্রিকের বিল ভরতে পারা যায়নি, রান্নার গ্যাস ভরতে পারা যায়নি, মোবাইলের বিল ভরতে পারা যায়নি, কারণ 1 মাসের বেতন সে পায়নি। একটা কর্মী সেটা বলতে পারে, বুঝতে পারে, আপনি আমি নয়। একটা সপ্তাহের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে হসপিটালের বেডে ভর্তি আছে, তার প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে কবে আমাকে বাড়ি নিয়ে যাবে। এই চ্যানেল তার এত সব খুলে আমাকে কবে নিয়ে যাবে এত ওষুধের পাহাড় থেকে। প্রতিনিয়ত এসে এর ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, আর নিতে পারছি না যন্ত্রণা। তার কাছে একটা সপ্তাহ হসপিটালের বেডে থাকা মানে তার কাছে মনে হচ্ছে বুকের উপর পাহাড় চাপিয়ে দিয়েছে। একমাত্র ওই পেশেন্ট, ওই রুগীটাই বলতে পারবে যে আজকে থেকে না। আপনি শুধু জীবনের সুযোগটা পাননি বলে আপনি কিছু করে দেখাতে পারেননি। যার ইচ্ছা থাকবে সে কোথাও না কোথাও থেকে সুযোগ পাবেই। শুধু আপনার ইচ্ছাটা থাকা দরকার, সেটা আমরাই দিই বা অন্য কোথাও থেকে পান। ভেতরের অদম্য ইচ্ছা থাকলে কেউ না খেয়ে মারা যেতে পারে না। ভুল কথা। আমার চাকরি নেই, আমার কাজ নেই, ওগুলো কুঁড়ে লোক বলে। ওগুলো দুনিয়ায় থাকার কোনো মানেও হয় না। ধরতি কাপুর বাবার হোটেলে খাবার জন্যই জন্মেছে। যাদের ইচ্ছা আছে
তারা স্ট্যান্ড করবেই, কেউ আটকাতে পারবে না। আমরা সবাই একদিন জিরো থেকে শুরু করেছিলাম। কেমন? যেমন এই মানুষটিকে দেখাই, ডক্টর আবুল কালাম আজাদ ছোটবেলায় সাইকেলে করে নিউজ পেপার বিলি করত। সেই ছেলেটি কোন জায়গায় পৌঁছেছিল? মানে সেকেন্ড গড বলা যেতে পারে। মহাপুরুষ, এরা মানুষ না, মহাপুরুষ। কোন জায়গায় নিয়ে গেছে? কেন? উনি শুধু মনে রেখেছিলেন যে ওনার ছোটবেলাটা কত কষ্ট করে কাটাতে হয়েছে। গরিব হয়ে জন্মাতে পারি, গরিব হয়ে মরবো না, এইটা যার মাথায় আছে, সে না খেতে পেয়ে দিন কাটাচ্ছে না, সে দারুণভাবে দিন কাটাচ্ছে। আরেকজনের নাম দিতে পারি, ধীরুভাই আম্বানি, যা ছোটবেলাটা পেট্রোল পাম্পে তেল দিতেন। আজকে ভারতবর্ষের বড় লোকেদের মধ্যে একজন, এশিয়া মহাদেশে 7 নম্বর। তাহলে কোথায় থেকে? মানুষ ইচ্ছা করলে হয় না, এটা ভুল। অদম্য ইচ্ছাটা আপনার থাকা দরকার আছে। আপনিও বলেন না আমার অসুখ সারবে নাই, ডাক্তার বলে দিছে। ওই ডাক্তার তো মহাপুরুষ, উনি জ্যোতিষ ডাক্তার। আপনার কুষ্টি বানিয়েছিলেন উনি, আপনার কুষ্টি দেখে বলে দিয়েছে, আপনার কুণ্ডলিতে লেখা আছে আপনি পরশুদিন মারা যাবেন। আরে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে ভগবানের হাতে, ডাক্তারের হাতে নয়। উনি ট্রিটমেন্টে পারবে না, আপনাকে সুস্থ করতে পারবে না বলে আপনি মারা যাবেন, এটা কোথাও লেখা নেই। আপনি সুস্থ হবেন। একটা ডক্টরের কাছে হচ্ছে না, ট্রাইং আদার ডক্টর, বাস এইটুকুই তো। আরেকজনের নাম দেখায়, চেনেন কি জানি না, আব্রাহাম লিঙ্কন। ছোটবেলায় জুতো পালিশ করতো, জুতো সেলাই করত। সে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় প্রেসিডেন্ট ছিলেন। ভাবা যায়? তাহলে হয় না বলে কিছু নেই, শুধু আপনাকে চাইতে হবে। ঠিক? সত্যি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাজারটা ঘুরে একটু দেখতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। ঠিক? এটা কল এসছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো স্যার, নমস্কার। আমি কাঁথি থেকে ফোন করছি। ওই যে 271-এ আপনার মেডিকেল শোটা দেখাতো। 273-এ? হুম। আচ্ছা, হ্যাঁ, ওই এক সপ্তাহের মতন বন্ধ হয়ে গেছে। কোন চ্যানেলে? 302 আর 303-এ দেখতে পাবেন। 302 আর 303-এ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তাহলে একটা মানুষের জীবনের পরিবর্তন, সেটা একমাত্র আপনার নিজের ইচ্ছা, না হলে হবে না। আজকে আমিও একটা সময় একটা ছোট্ট চেম্বার নিয়ে শুরু করেছিলাম। আজকে পশ্চিমবাংলার বুকে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে চেম্বার, বড় সড়ো। বারাসাতের মতো একটা জায়গায় বড়, ছোটখাটো একটা হসপিটাল বলা যেতে পারে, এবং দমদমে আবার সেখানে ডে কেয়ার সিস্টেম আছে। একটা সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত মিউনিসিপ্যালিটি, সেখানকার ইনচার্জ। সুতরাং ইচ্ছা থাকলে করা যায়, যায় না বলে কিছু নেই। কিন্তু আমরা শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত দিই। এবং এই মাসের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে, এটা তো ফেব্রুয়ারি, মার্চ মাসের ফার্স্ট উইক থেকে শুরু করছি আবার একটি নতুন প্রজেক্ট। পশ্চিমবাংলার বুকে অন্তত 350 ডক্টর চেম্বার হবে, একদম গ্রামে গ্রামে, যেখানকার মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, সেই মানুষগুলির জন্য। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, আমার ওয়াইফের মাসে গন্ডগোল হয়।
আমি সেজন্যই ফোন করেছিলাম। আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে বাবা। ও ইউএসজি ছাড়া বুঝতে পারবো না, কারণ এই পিরিয়ডসের যে গন্ডগোল হচ্ছে এটা কখনো সিস্ট হলে হয় ওভারিতে, আবার কখনো ইউটেরাসের টিউমার হলেও হয়। আর এখনকার দিনকালই এটা সব মহিলাদেরই এটা কম বেশি করে হচ্ছে, মানে বয়স্ক মহিলাদেরও, কারণ এখন এই ওয়েদারই চলছে। আগেকারে ছিল না, আমাদের মা মাসি ঠাকুমাদের কারোদের এইসব ছিল না, কিন্তু এখন হচ্ছে। তো যে জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি দরকার, ওটা না হলে সারাতে পারবে না। শুধু একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করো, আমি আছি। আপনার কোন চেম্বার? আমার তো হুগলি বলাগড়ে বাড়ি। হুগলিতে আপনার দমদম চেম্বারে আসলে সুবিধা হবে। আপনি দমদমে চলে আসুন। যদি কালকে আপনার আল্ট্রাসোনোগ্রাফি হয়ে যায়, শিবরাত্রির দিনে আমাদের গোটা ফ্যামিলির জন্য একটা স্কিম আছে যে একটা ফিস কাটলে আপনার বাচ্চা সমেত বাড়ির আরও একজনকে ফ্রিতে দেখাতে পাচ্ছেন শিবরাত্রির দিনে। তো চলে আসতে পারেন, কেমন? ঠিক আছে। ওকে, হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ রায়গঞ্জ থেকে বলছিলাম। আমার মাকে দেখিয়েছিলাম এই হলো 2.5 মাস আগে, আপনার কাছে ওষুধ খেয়েছিল। হুম হুম। তো এখন হলো মানে একটু কমছে শরীরের অ্যালার্জিটা, কিন্তু মুখের মধ্যে খসখস হয়ে গেছে আর মুখে জল দিতে পারছে না। তো আবার ভিডিও কলিং এ কন্ট্যাক্ট করো। ও আচ্ছা, মানে আরেকবার দেখাতে হবে হুম তো? হুম, ভিডিও কলে করো। রায়গঞ্জ থেকে এত দূর থেকে আসতে হবে না। হ্যাঁ, সেটা একবার দেখাচ্ছিল 2.5 মাস আগে। হুম হুম, আবার একবার দেখাতে নেওয়া দরকার আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যোগাযোগ করছি হেল্পলাইনে। ওকে ওকে। এর মাঝে মাঝে ছোট ছোট করে কথাও হয়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, কারণ আপনারাও লজ্জা করবেন না, কারণ আপনারা মনের কথা প্রকাশ করতে পারেন। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যালো হ্যালো। হুম হুম, বলুন। বলছি যে এটা 25 বছর আমার ছেলে। হুম, আমার ছেলে 25 বছরের, সে সারাদিন ঘুমায়, বাহ। সারাদিন ঘুমায়। তো ও বাবার হোটেলে খাবার পেয়ে যাচ্ছে, তাই খাওয়া বন্ধ করে দিন না, দেখি কেমন ঘুম আসে। বাবার হোটেলটা খোলা আছে তো তাই ঘুমায়। 25 বছরের ছেলে ঘুমায় মানে তার জন্য কি ওষুধ দিতে হবে নাকি? আমি ঘুম পাড়াতে জানি, ঘুম থেকে তোলার জন্য আবার ওষুধ আবিষ্কার হয়েছে নাকি? তার কাজের কোনো এনার্জি নেই। ও বাবার হোটেল আছে তো চলুক, ও কাজ করতে হবে না। বাবার হোটেল যাদের থাকে তাদের কাজ করতে হয় না মা। ছেলেকে আরেকটু ঘুম পাড়িয়ে রেখে দাও, সবে তো 25 বছর, এখনো 50 হতে বাকি আছে। আঁচল চাপা দিয়ে ঘুম পাড়াও, তাহলেই হবে। আমাদের সময় পেয়ে উঠছি না, আর আপনার ছেলে সারাদিন ঘুমাচ্ছে, তার বাবার হোটেল আছে। আমাদের বাবার হোটেলও নেই, বাবাও নেই, ঠিক তো? সুতরাং কাজ করতে বেরোতেই হবে, অনেক কাজ বাকি আছে এখনো, তাই না? হ্যাঁ নমস্কার, বলুন। হুম, শুনতে পাচ্ছি। আমার মুখে দুটো ছোট ছোট কি হয়েছে? দিঘি হয়েছে, দুটো ছোট ছোট মাংস পুঞ্জি বাড়ছে। ও সে বাড়ুক, যেদিন ইচ্ছে হবে যে ঠিক করা, তার জন্য চেম্বারে আসতে হবে। হুম, ওগুলো আর এখানে ঘরে বসে বসে সব সারানো যায় না। আমি বাবা মহারাজ নাকি এখান থেকে জল পড়া দিয়ে দেবো ফু করে? হুম, তান্ত্রিক বাবা? চলুন, আপনাদের জন্য সুখবর। ডেল্টাস ফ্যামিলির দেখি আসে কি, আসবে না? তো যাই হোক, আমরা যে নতুন প্রজেক্ট শুরু করছি পুরো পশ্চিমবাংলা ব্যাপী, 350 ডক্টরস চেম্বার। প্রচুর মানুষের দরকার আছে, যারা খেটে পরিশ্রম করে রোজগার করতে ইচ্ছুক, সেই রকম ছেলে মেয়েদের দরকার। এই যে একটু আগে শুনলেন 25 বছর বয়স, উনি খুব ঘুমায়, ঘুম থেকে ওঠে না, বাবার হোটেল আছে, দুবেলা পেয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিক, দেখবেন ওই ছেলেই কাজে টোটো চালাতে গেছে, নাহলে ভ্যান ঠেলে রোজগার করে মুটেগিরি করেও রোজগার করে আনবে। এত ঘুম আসে কোথা থেকে? বাবার হোটেল থাকলে হয়, ওনার বাবার হোটেল স্ট্রং। আমাদের বাবার হোটেল এত স্ট্রং ছিল না কোনোদিন, তাই
কাজ করার অভ্যাসটা রয়ে গেছে প্রতিদিন, 1 নম্বর। 2, তাই এরকম যারা কাজ করতে ইচ্ছুক, যারাই কাজ করতে ইচ্ছুক সেরকম প্রচুর ছেলে মেয়ের দরকার। আমাদের প্রতিটা তাদের বাড়ির কাছে যে চেম্বারগুলো হচ্ছে তারা সেখানেই জয়েন করতে পারবে, কোনো অসুবিধে নেই। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, ওমা, এই তো কালা সুন্দরী পুরো। হ্যাঁ, টিভিতে খুঁজছেন নাকি? আপনাকে নেই, আপনাকে দেখাবে না। বলুন, ফোন করেছেন কেন? ওই খুব সমস্যা আছে, তার প্রতিকার কি? পেঁয়াজের রস, পাতিলেবু, কেশক্তে পাতা, 3টেকে একসঙ্গে বেটে নিয়ে যে রসটা বেরোবে তাতে একটু নারকেল তেল মিশিয়ে মাথায় মেখে স্নান করার আধা ঘন্টা আগে আধা ঘন্টা করে রাখতে হবে। তারপর ধুয়ে নেবেন। শ্যাম্পুটার নাম যে কোনো জায়গাতেই পাবেন, অ্যালোভেরা শ্যাম্পু। ঠিক আছে? উনি টিভির ভেতর ঢুকে মাথাটা ঢুকিয়ে শুনছেন। বাবারে, কি টিভি দেখার বহর! কে টিভির ওপর উঠে বসে পড়ে, কে টিভির ভেতর ঢুকে পড়ে। ধন্য বাঙালি, এদের নিয়ে সংসার করতে হয় আমাকে রোজ। বাবা, এখনো পাগল হয়ে যায়নি, তাই ভাগ্যি বলো। ভাগ্যিস মহাকুম্ভে স্নান করে এসেছিলাম, নাহলে বদ্ধ পাগল হয়ে যেতাম মনে হয় 25 সালে। তো যাই হোক, এই ডেল্টাস ফ্যামিলিতে যারা, না আপনারা হয়তো ভাবছেন যে কোনো চেন সিস্টেমে, না, মানুষকে সুস্থ করতে হবে। সুস্থ করাটা হচ্ছে আমাদের কাজ। তাই যারা সেবামূলক কাজে বিশেষ করে নিজেদের যুক্ত হতে চান, করতে চান, তারা যোগাযোগ করুন নিজেদের বায়োডেটা সহ। ঠিক নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন, বা সরাসরি কথা বলার জন্য যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনাদের বায়োডেটা পাঠান। কারণ মার্চ থেকে আমরা যে কাজ শুরু করছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ না, প্রতিটা পশ্চিমবাংলা স্টেশন ওয়াইজ একটা করে চেম্বার হচ্ছে। মানে এখন 350টি ডক্টরস চেম্বার হবে এবং বড় সড়ো। ঠিক না, আমি একা নয়, ইটস এ গ্রুপ, একটা টিম মিলে করা হচ্ছে, ডেল্টাস গ্রুপ। ঠিক আছে, তবে এটা পসিবল হচ্ছে। তো যারা যারা ইচ্ছুক যোগাযোগ করতে শুরু করিয়ে দিন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। ডক্টর সেন বলছেন? হ্যাঁ, আমিই বলছি, এখন অবধি কেউ নেই আর আশেপাশে। স্যার, আমার স্ত্রী মানে 8 পেশেন্ট ছিল, 10 সালে হয়েছিল, ব্লকেজ হয়ে গেল, সেটাকে করা হয়েছে। আপাতত হার্টের ওষুধ চলছে, সুগারের ওষুধ, প্রেসারের। আমায় কি করতে হবে? সে তো যা চলছে সব সিস্টেমে আছেই, আমায় কি করতে হবে? না, বলছি আমি মানে আপনাকে দেখাতে চাই। তাহলে প্রিভিয়াস টোটাল রিপোর্টগুলো নিয়ে আসবেন। ওই রিপোর্টগুলো আবার স্টাডি করতে হবে আমাকে, কোন কোন মেডিসিন চলেছে এবং কি কি কারণের জন্য কি কি টেস্ট হয়েছে। আপনি কি তমলুকের এই পাশে কোথাও আছেন? না, পশ্চিম মেদিনীপুর আছে, পূর্ব মেদিনীপুর আছে। আমি মানে পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। পূর্ব মেদিনীপুরে আপনি যদি পটাশপুরে যে পৌঁছাতে পারেন তাহলে ওখানে দেখা হবে। ঠিক আছে? পটাশপুরে মংলামারো, ওখানে আমার চেম্বার আছে, 6-7 বছর হয়ে গেল, অনেক পুরনো। পটাশপুর মংলামারোতে ওখানে যাই, আর এদিকে যাই আমি কালিকাপুর, পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, আপনি ওই নিচের নাম্বার রেখে দিন, যোগাযোগের থাকবেন, তাহলে ওখানে আপনার বাড়ির ওখানেই দেখা করে নিতে পারবেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ মা ঠাকুরন, লজ্জা না করে একটু ঘুমটা সরিয়ে দিয়ে এবার বলো, হ্যালো, কথাটা বলো। আমার এই দীর্ঘদিন থেকে হাঁটুর ব্যথা। হ্যাঁ, হাঁটুর ব্যথা, আমার এই কোমরে ব্যথা, হাত সারা, আর এই হাঁটুর হাত সারা দীর্ঘদিন থেকে খুব ব্যথা যন্ত্রণায় ভুগছি। ও আর সারবে নি গো, অমনি রয়ে যাবে। ডাক্তারের কাছে যাও নাই তো? ডাক্তারের কাছে
গেছে। ও কে ডাক্তারে আপনি দেখিছেন না ডাক্তার আপনারে দেখিছে? না আমরা ফটো করেছে। ফটো করিছে, ফটো। তাহলে ওই একটা কাজ করেন, ওই ফটোটারে নিয়ে একদিন চলে আসেন। আমি আর্টিকারে চিকিৎসা হতাম, আর্টিকারে। ওই ফটো দেওয়ালে বাঁধিয়ে রাখতে হবে তো। আবার আর্জি করে চলে গেছেন, এ ভগবান। ওই ফটো যেটা তুলিছেন ওটারে নিয়ে চেম্বারে আসেন, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, হ্যাঁ বলুন। ডাক্তার বলছি যে আপনার পেশেন্ট বলছি, হুম পেশেন্ট দক্ষিণ দিনাজপুর থেকে। তো আমার হচ্ছে কোষ্ঠের সমস্যা। হুম তো ওষুধ তো অনেকদিন খেলাম, হুম তো সেরকম কিছু রেজাল্ট পাচ্ছি না। মানে প্রেশার আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন। আল্ট্রাসোনোগ্রাফি লাস্ট কবে হয়েছে? আল্ট্রাসাউন্ড তো দুবার করেছি। একবার হচ্ছে প্রথমে করেছিলাম, দেখেছিলাম আপনাকে। কত মাস আগে? তারপরে মানে লাস্ট করাটা কত মাস আগে করা আছে? লাস্ট হচ্ছে আপনার জানুয়ারি, 25 জানুয়ারি। 24শে জানুয়ারি? 25 জানুয়ারি 2025। আচ্ছা। তারপরে করেছি, তারপরে ওষুধ নিয়ে এসেছি ফেব্রুয়ারি 2 তারিখে। ফেব্রুয়ারি 2 তারিখে অনলাইনে ওষুধ দিয়েছি। অনলাইনে? হ্যাঁ, অনেক কয়েকবার, মানে প্রথমে তো শিলিগুড়িতে দেখেছিলাম, একবার দমদমে দেখেছিলাম, তারপর অনলাইনে আপনাকে দেখেছি। এখন অসুবিধা কি হচ্ছে? এখন লোকবাড়িতে এসে যেরকম যে অবস্থায় ওই অবস্থায় আছে। আল্ট্রাসাউন্ডে রিপোর্ট তো আপনার হচ্ছে পাঠান এই নাম্বারে আল্ট্রাসাউন্ডটা, আর প্রেসক্রিপশনটা কি কি চলছে, লাস্ট প্রেসক্রিপশনটা। হ্যালো। হ্যালো, হাই সুগার লিপিডে 254। 2019 সাল। আয়ুর্বেদিক কি করা যায়? কিচ্ছু করা যাবে না, আপনার জন্য কোনো জায়গাতেই নেই। পেটুক লোক যা পায় তাই খেয়ে নেয়, তার কি করে সুগার সারবে? কোনো মুখে লাগাম নেই। 2019 সাল থেকে যে লোকটার সুগার একই রকমভাবে চলে আসছে, ফাস্টিংয়ে 254, সে পেটুক বললে কম হবে, মহাপেটুক, সব খেয়ে নেয়। তার সুগার কোন ডাক্তারের ক্ষমতা আছে? 14 পুরুষের ক্ষমতা নেই। হবে না। আমি খুব খোলা মেলা একদম বলে দিই, আপনার এই জিভটাকে লাগাম দিন, আপনি সব খাবেন। আর বলছেন 2019 থেকে, তার কটা বছর কাটিয়ে দিন, তাহলেই তো হয়ে যাবে। আর যদি সারাতে হয় তাহলে জিভটা লাগাম দিতে হবে। ঠিক, আপনি ভাতও খাবেন এক ধামা করে, আবার নলিনগুড়ের রসগোল্লাও খাবেন, জয়নগরের মোয়া খাবেন, ঠাকুরের প্রসাদ খাবেন, নকুলদানা খাবেন, ঠিক, আবার চিনি দিয়ে চাও খাবেন। তারপর বলবেন আমার সুগারটাও সারিয়ে দিতে হবে। না, ওরম ডাক্তার জন্মায়নি, মাফ করবেন। এখনো ওরম ডাক্তার আমাদের ভূগর্ভে আসেনি জন্ম নিয়ে। ওগুলো যারা ঝাড়ফুঁক করে, তাবিজ কবজ করে, তারা হয়তো সারাতে পারবে, ডাক্তারের দ্বারা কোনোদিন সম্ভব না, ইম্পসিবল। আগে জিভটাকে কন্ট্রোল করে ফেলুন, যেদিন পারবেন সেদিন আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। বলো। না, এই তো বাড়ি বাড়ি যাবো তো, দুয়ারে ডাক্তার। হ্যাঁ, দুয়ারে ডাক্তার তো এই তো সরকার চালু করছে, দুয়ারে ডাক্তার, বাড়ি বাড়ি যাব, গিয়ে খাইয়ে দিয়ে আসবো ওষুধ, আপনাকে খাইয়ে অবধি দিয়ে আসবে। ময়না, শালিক, টিয়া সবাইতেই যাবে, চিন্তা নেই। আপনি অপেক্ষা করুন, আমরা বাড়ি বাড়ি যাবো তো এবার, দুয়ারে ডাক্তারই, ওষুধ গিয়ে খাইয়ে দিয়ে আসবে আপনাকে আমাদের ডাক্তাররা, নিশ্চিন্ত থাকুন। বলুন। দেখতে দেখতে সময়সীমা শেষের দিকে। নমস্কার। হ্যালো। সুশান্ত পল্লে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। সুগার
76 সুগার আছে, মানে সুগারটা আছে 76। কি করব? তা ওতে কি ওতে কি এই যে ওষুধপত্র কি খেতে হবে? আপনি কোথায় থাকেন? আমার জেলা কে টেস্টটা করে দিয়েছে? যে টেস্টটা করে দিয়েছে সে কি আপনাকে কিছু বলে দেয়নি আপনাকে ওষুধ খেতে হবে কি হবে না? আর কোনো কোয়েশ্চেন খুঁজে পাননি? এ থেকে তো জিজ্ঞেস করতে পারতেন, স্যার একটা লটারি টিকিট কাটবো ভাবছি কালকে, ওটা কি লটারিটা লেগে যাবে? ওটাই বাকি আছে। 76 সুগার, আপনাকে যে টেস্টটা করে দিয়েছে সেও তো বলে দেবে। এগুলো কি আর ফোন করে জিজ্ঞেস করার কোশ্চেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, যে আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা। আমার হাজবেন্ডের এরকম সুগার আছে, অনেক দিনের সুগার, 22-24 বছর কন্ট্রোলে থাকে, কিন্তু ইনসুলিন নিতে হয়। আপনি যা আজকে বললেন আমি সেই নিয়ে তো খুব মানে ভয় পেয়ে গেলাম যে ইনসুলিন নেয় যারা তারা বেশি দিন ইয়ে করে না। হ্যাঁ, ইনসুলিন নেওয়া মানুষগুলো চলতা ফিরতা ডেড বডি। ওই নিতে নিতেই দেখবেন কিডনিটা খারাপ হয়ে গেছে, কোনোদিন হার্টটা খারাপ হয়ে গেছে, চোখে ঝাপসা দেখা শুরু করেছে, কিছু না কিছু সিমটম আপনি দেখতে পাবেনই, আপনি হয়তো পাচ্ছেনও। নার্ভাস সিস্টেম লুজ হয়ে যাওয়া। সকালবেলায় জানেন তো নিম পাতা খাওয়াই, হ্যাঁ মানে ফুটিয়ে 1 বাটি জলকে 1/2 বাটি করে হ্যাঁ খাওয়াই, হলুদও রেগুলার দিই, মানে ভাতের পাতে খাই হলুদটা একটু করে। তাছাড়া তো আলু ফালু খায় না, বা ফল টল বলতে পেয়ারা, একটি পেয়ারা, ওই পেয়ারাটা চিবিয়ে উপরটা আমি বসে দিই, সেইটা ইয়ে করে খাই। শশা দুটি ছোট ছোট, আর এমনি ভাত, একটু মাছ, সবজি, 3খানি রুটি খাওয়া দাওয়া করে। তা এতই যদি কন্ট্রোলে থাকে তাহলে ইনসুলিন নিতে হলো কেন? দেশে কি ওষুধ ছিল না? টেনশনই মনে হয়, ওনাকে ডাক্তার বলেছে আপনার খাওয়াই বাড়ে না, আপনার টেনশনই বাড়ে বলেছিল যেটা। তা সেটাই বলছি যে কি করে তাকে কিওর করবো, সেটাই আমার খুব চিন্তা। রিপোর্ট নিয়ে চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, সেটা তো করবো, কিন্তু যেতে হবে তো দমদম। সে দমদমে আসুন বা বারাসাতে আসুন, যেটা কাছে হবে আপনার। না, আমাদের কিন্তু পিপি ফাস্টিং, হ্যাঁ বর্ধমান থেকে হলে সব দমদমে আসে। ফাস্টিং আজকেও দেখলো 81, হ্যাঁ, আর পিপি আপনার ও দেখেছে আজকে 90। আমি বলছি বাবা তুমি কি করছো, লজেন্স খাও, খাওয়াতে পারবি না, কিন্তু ওই টেনশন ওর বেড়ে যায়, বডি ওয়েট খুবই হালকা। ক বছর ইনসুলিন নিচ্ছে? এই বছর 2 হবে। এখন বয়স কত? এখন 67। এখন 67, যদি ভগবান আরো 20 বছর দেয় তাহলে এই ইনসুলিনটা কোথায় নেবে? আমাকে একটা উত্তর দিন। আমি তো বলছি যে আপনার যে ডাক্তার ভীষণ শিক্ষিত, একদম লন্ডন থেকে ডিগ্রি আনা বড় ডাক্তার, সব ঠিক আছে, কিন্তু এই যে ইনসুলিনটা ধরিয়ে দিয়েছে ওনাকে, 2 বছর নেওয়া হয়েছে, ভগবান ধরুন ভুল করেও আরো 10 বছর দিল, আমি 20 বছরও বলছি না, ঠিক, এই ইনসুলিনটা আরো 10 বছর কোথায় নেবে, পেটে কোথায় জায়গা পাবে আমাকে একটু বলতে পারেন? হ্যাঁ, তাহলে সেই ডাক্তারকে তো গিয়ে জিজ্ঞেস করা দরকার আপনার, যে আপনি তো ইনসুলিনটা ধরিয়ে দিলেন, এরপরে কি ইনজেকশন মাথায় নেবে না পায়ে নেবে? পেটে তো আর জায়গা নেই, কোথায় নেবে? তাহলে বুঝতে পারছেন যে ইনসুলিন নেওয়া শুধু শুরু করে দিলেই হয় না, বন্ধ করাটাও শিখতে হবে। তো আমি চালু করে দিলাম, একটা লোকে সর্বনাশ করিয়ে দিলাম, বন্ধটা করব কিভাবে? শুনে আপনার ইয়েগুলো জানেন তো, হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম আপনার কথা, আজকেও বলছিলাম যে তুমি তো উপরে শুতে গেলে, উনি আজকে ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছুই বলতেন। আমি তো আপনার প্রোগ্রাম সব সময় যখনই সুযোগ পাই। সবই ঠিক আছে, কিন্তু এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। ইনসুলিন হচ্ছে একটা অভিশাপ। কি করে বেরোবো? চেম্বারে আসুন, সব ফোনে করে দিলে আমি তো নিজেই খেতে পাবো না। চেম্বারে আসতে হবে, রুটিন করে দেবো, সবকিছু করতে হবে। ঠিক, আপনি বড় ডাক্তার দেখাচ্ছেন, সেই রুটিনটা তো আপনাকেও, আমার রুটিনটাও তো মানতে হবে আপনাকে, না? তাহলে ইনসুলিন বন্ধ করা যায়, আমি বন্ধ করে দেখাবো আপনাকে।
পরিষ্কার করেননি? না এখনো হয়নি, এখনো সব মার্চে হবে। হুম, কবে হবে? মার্চে? হ্যাঁ। হ্যালো, খুব ভালো লাগলো কথা বলে, আপনার এত সুন্দর ব্যবহার। হ্যাঁ, রাখছি ডাক্তারবাবু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, নমস্কার। তো দেখুন, মানুষরা বিপদে কোনোভাবে হয়তো পড়ে গেছে, কিন্তু তাকে তো সেই বিপদ থেকে মুক্তি দিতে হবে, উপায় তো একটা বের করতে হবে। আজকে দেখুন এরকম গ্রামের কত মানুষকে ইনসুলিন ধরিয়ে দেওয়া হয়েছে। আমাকে ছোট্ট একটা হিসেব দিন, এরকম কত মানুষ আছে যারা 60 বছর 62 বছর বয়স, তাদের ভগবান তো আরও 20 বছর দিতেই পারে, মানে 80 বছর অবধি যেতেই পারে। যদি 80 বছর অবধি মানুষটা বাঁচে, আরও 20 বছর ইনসুলিনটা কোথায় নেবে? পেটের কোন জায়গায়? না এবার মাথায় নেবে, না পায়ে নেবে, না কোথায় নেবে? আমাকে বোঝান, উত্তরটা তো চাই। যখন উত্তর নেই তাহলে ইনসুলিনটা শুরু করিয়েছিলেন কেন? সো ওয়াই? উত্তর দিতে হবে। এদিকে আপনি জবাব বলে বেড়াচ্ছেন ইনসুলিনটা নিয়ে নিন। কেন ইনসুলিন? কেন দেশে ট্যাবলেট ছিল না? ট্যাবলেট কি অভাব পড়ে গিয়েছিল ট্যাবলেটে? ছুঁচ ফুটে গেল। ইনসুলিন অনলি ফর এমার্জেন্সি মোডে। হেভি কোনো অপারেশন আছে, ইমিডিয়েট তার হাই সুগার, ইনসুলিন দিয়ে কমিয়ে নিয়ে অপারেশনটা করাবার জন্য। ইনসুলিন ফর এমার্জেন্সি মোড। এমার্জেন্সি কোনো অপারেশন হবে সেই মুহূর্তে তাদের ব্যবহার করানোর জন্য আবিষ্কার হয়েছিল ইনসুলিন। সুখ সমাধে এই মানুষগুলিকে ইনসুলিন দিয়ে বিপাকে ফেলার জন্য নয়। এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এমনি ফালতু বকতে আসি না 1 ঘন্টা করে প্রতিদিন, ঠিক? যেটুকু বলে যাই যদি মাথায় এখানে রয়ে যায়, দেখবেন আপনার ইনসুলিন একদিন বন্ধ হয়ে গেছে, ড্যাম শিওর। আপনার 2 বছর চলছে, আপনি আমাকে 3 মাস সময় দিন, আপনার ইনসুলিন বন্ধ করে দেখিয়ে দেবো আমি। কে বলেছে হয় না? পারি বলে আজকে এত বোল্ডলি বলতে পারছি। 25টা বছর হয়ে গেল। আয়ুর্বেদিক ডাক্তার বলে এটা ভাববেন না যে কোনো ওষুধের দোকানের পিছনে গুমটি ঘরে 10x10 ঘরে বসে ডাক্তারিটা করি, না সেটা নয়। প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে চেম্বার, 2টো বড় মিনি হসপিটাল, ডে কেয়ার সিস্টেম এবং একটি সরকারি হাসপাতালের ইনচার্জ। সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে।